সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের জাস্ট এ পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম শক্তি ইরান সম্পর্কে। সৌন্দর্য, ঐতিহ্য, শক্তিতে ইরান অম্লান। তবুও আমেরিকা ও পশ্চিমাদের হাজারো নিষেধাজ্ঞা রয়েছে এবং আমেরিকা ও পশ্চিমাদের চক্ষুশূল ইরান। এত কিছু সত্ত্বেও কিভাবে ইরান এগিয়ে যাচ্ছে, কি তাদের কাছে এমন ক্ষমতা আছে, চলুন জানাচ্ছি সব কিছু। ইরান, যার পূর্ব নাম পারস্য, এটি একসময় পারস্য সাম্রাজ্যের কেন্দ্র ছিল, যা ইতিহাসের অন্যতম বৃহত্তম ও প্রভাবশালী সাম্রাজ্য। 1979 সালে একটি যুগান্তকারী বিপ্লবের মাধ্যমে ইরানকে একটি পাশ্চাত্যপন্থী রাষ্ট্র থেকে ইসলামী প্রজাতন্ত্রে রূপান্তর করা হয়। আর এই ইরানি বিপ্লবের মাধ্যমে পশ্চিমপন্থী শাহ শাসনের পতন হয় এবং জন্ম হয় নতুন ইসলামী প্রজাতন্ত্রী ইরানের। এটি ইরানের ইতিহাসে একটি মোড় বদলকারী ঘটনা, যা দেশটির রাজনীতি ও সামাজিক প্রেক্ষাপটে আমূল পরিবর্তন করে। এই বিপ্লবের নেতৃত্ব দেন সৈয়দ রুহুল্লাহ মুসাবি খোমেনি, সংক্ষেপে আয়াতুল্লাহ খামেনি। খোমেনি তার নাম নয়, এটা তার বংশ। আর আয়াতুল্লাহ হলো ইরানের প্রধান ধর্মীয় নেতাদের সম্বোধন করা। এই বিপ্লবে তার সাথে আরও একজন বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নেতৃত্ব দেন। তিনি হলেন সৈয়দ আলী হোসেইনি খামেনি, সংক্ষেপে আলী খামেনি, যিনি বর্তমানে ইরানের প্রধান ধর্মীয় নেতা বা আয়াতুল্লাহর দায়িত্ব পালন করছেন। ইরান বিশ্বের একমাত্র রাষ্ট্র যেখানে শিয়া ইসলাম দেশটির আইন ও শাসন ব্যবস্থার ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত রয়েছে। এখন অনেকেরই নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে শিয়া ইসলাম কি? ইসলামের দুটি শাখা, একটি সুন্নি শাখা, অন্যটি শিয়া শাখা। সুন্নি মুসলমানরা হলো ইসলামের প্রথম বৃহত্তম শাখা, আর শিয়া মুসলমানরা হলো ইসলামের দ্বিতীয় বৃহত্তম শাখা। সুন্নি মুসলমান ও শিয়া মুসলমানের মধ্যে পার্থক্য কী? পার্থক্যটা হলো, সুন্নি মুসলমানরা বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্বে কাউকে তার স্থলাভিষিক্ত ঘোষণা করে যাননি এবং তারা আবু বকরকে নবী পরবর্তী প্রথম খলিফা হিসেবে বিবেচনা করে। অন্যদিকে শিয়া মুসলমানরা বিশ্বাস করে হজরত আলী রাদিয়াল্লাহুকে ইসলামের আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা হিসেবে নবীর স্থলাভিষিক্ত হিসেবে ঐশী নির্দেশনা ছিল। শিয়ারা আলী রাদিয়াল্লাহুকে ঐশ্বরিকভাবে নিযুক্ত নবী পরবর্তী নেতা ও প্রথম ইমাম হিসেবে গণ্য করেন। এছাড়া কিছু ঘটনা, যেমন আলী রাদিয়াল্লাহু ও ফাতেমা রাদিয়াল্লাহু কর্তৃক আবু বকরকে খলিফা হিসেবে প্রাথমিকভাবে অস্বীকার, জোরপূর্বক আনুগত্যের স্বীকৃতি আদায়ে ফাতেমার ঘরে উমরের হামলা, আবু বকর কর্তৃক ফাতেমার ফাদাকের জমি বাজেয়াপ্তকরণ, আলী রাদিয়াল্লাহুকে গুপ্ত হত্যা, হাসান রাদিয়াল্লাহুকে বিষ প্রয়োগে হত্যা, কারবালার যুদ্ধে হুসাইন রাদিয়াল্লাহুকে সপরিবারে শাহাদাত বরণ সহ ঐতিহাসিক ঘটনাবলী শিয়া ইসলামের বিকাশ ও নিজস্ব আচার অনুষ্ঠানের মাধ্যমে একটি স্বতন্ত্র ধর্মীয় সম্প্রদায় গঠনে অবদান রাখে। শিয়া মুসলিম বিশ্বের 4টি দেশে সংখ্যাগরিষ্ঠ। দেশগুলো হলো ইরাক, ইরান, আজারবাইজান ও বাহরাইন। এছাড়া লেবানন, ইয়েমেন, কুয়েত, সৌদি আরব, তুরস্ক, আফগানিস্তান, পাকিস্তান, ভারতেও উল্লেখযোগ্য শিয়া সম্প্রদায় বসবাস করে। ইরানের অবস্থান বেশ ভূকৌশলগত, যা ইউরেশিয়ার কেন্দ্রে ও হরমুজ প্রণালীর কাছে অবস্থিত। এছাড়া দেশটিতে রয়েছে পাহাড়, মরুভূমি ও ক্যাস্পিয়ান সাগরের মতো প্রাকৃতিক বৈশিষ্ট্যসহ বিশাল অঞ্চল, যা সভ্যতা ও সংস্কৃতির কেন্দ্রে ছিল। ইরানের রাজধানী তেহরান, যা দেশটির প্রধান অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। ইরানের আয়তন 16,48,195 বর্গ কিলোমিটার। এর জনসংখ্যা প্রায় 83 মিলিয়ন এবং এটি বিশ্বের অন্যতম জনবহুল দেশ। ইরান মধ্যপ্রাচ্যের একটি প্রধান শক্তি, যা বিভিন্ন আরব দেশ ও ইসরায়েলের সাথে জটিল সম্পর্ক বজায় রাখে। আমরা সবাই জানি যে সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধ হয়ে গেল। এই যুদ্ধেও প্রধান নেতা হিসেবে নেতৃত্ব দেন আয়াতুল্লাহ আলী খামেনি। এই আলী খামেনি 1939 সালের 19 এপ্রিল জন্মগ্রহণ করেন, যার বর্তমান বয়স 86 বছর। তার স্ত্রীর নাম মনসুরে খোজাস্তে বাগেরজাদে। তার
তাদের বিবাহ হয় 1964 সালে। বর্তমানে তাদের 5 সন্তান রয়েছে। তাদের নাম যথাক্রমে মোস্তফা, মাসুদ, ময়সাম, হোদা ও বশরা। ইরানের অর্থনীতি মূলত তেল ও গ্যাস নির্ভর, যেখানে বিশ্বের বড় তেল ও গ্যাসের মজুদ রয়েছে। তেহরান স্টক এক্সচেঞ্জ বিশ্বের অন্যতম সফল স্টক এক্সচেঞ্জগুলোর মধ্যে একটি, যেখানে 40টিরও বেশি শিল্প খাত জড়িত। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিতে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যার ফলে ইরানে এত তেল গ্যাসের মজুদ থাকা সত্ত্বেও তারা যত্রতত্র বৈশ্বিক খোলা বাজারে এগুলো বিক্রি করতে পারে না। ফলে উল্লেখযোগ্য হারে ইরানে বাড়ছে দারিদ্রতা। ইসলামী বিপ্লবের পর দেশ থেকে মূলধন উড্ডয়নের কারণে ইরানি রিয়ালের দ্রুত অবমূল্যায়ন ঘটে। নিষেধাজ্ঞা ও অন্যান্য কারণে রপ্তানি পণ্যের বৈদেশিক মুদ্রা দেশে ফিরিয়ে আনা বেশ কঠিন হয়ে পড়েছে। যুদ্ধ ও সংঘাতের কারণেও অর্থনীতির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। ইরান কিন্তু সামরিক শক্তিতে নিজস্ব প্রযুক্তি গুণে পুরো মধ্যপ্রাচ্যে বৃহত্তম। ইরানের সামরিক বাহিনীতে প্রায় 6,10,000 কর্তব্যরত কর্মী ও 3,50,000 রিজার্ভ ও প্রশিক্ষিত কর্মী রয়েছে, যাদের প্রয়োজনের সময় একত্রিত করা যাবে। ইরানের বেশিরভাগ অস্ত্রই তাদের শক্তিশালী আভ্যন্তরীণ প্রযুক্তি গুণে নির্মিত এবং এর মজুদ ক্রমশই ইরান বাড়াচ্ছে। ইরানের আছে বিভিন্ন ধরনের অস্ত্র, গোলাবারুদ, ট্যাঙ্ক, সাঁজোয়া যান সহ উন্নত ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়ও ইরান এগিয়ে যাচ্ছে, আর এত কিছু দেখে পশ্চিমাদেরও উদ্বেগ সৃষ্টি হচ্ছে। এছাড়াও পারমাণবিক শক্তিতেও ইরান এগিয়ে যাচ্ছে হাইপার সুপারসনিক ক্ষেপণাস্ত্রের বেগে। এখন প্রশ্ন হলো, এত পশ্চিমা চাপ, এত নিষেধাজ্ঞা, এত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও কিভাবে ইরান এগিয়ে যাচ্ছে? কেন কোনো মতেই ইরান মাথা নোয়াচ্ছে না? কেন কোনো কিছুতেই ইরানকে দুর্বল করা যাচ্ছে না? কী রহস্যময় ও দুর্ভেদ্য শক্তি আছে ইরানের কাছে? উত্তর হলো, শুধু যে তেল, গ্যাস বা অস্ত্রই রয়েছে ইরানে তা নয়। ইরানিদের রয়েছে শক্তিশালী মনন, চিন্তা, চেতনা, বুদ্ধি, জ্ঞান, একতা, দৃঢ় বিশ্বাস ও বলিষ্ঠ নেতৃত্ব। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল।